বেনজির মতিউরকে স্ত্রী সন্তানদের সম্পদের হিসেব চেয়ে দুদকের নোটিশ, শামসুদ্দোহার বিরুদ্ধে চার্জশিট। দ্বিতীয় দিনে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 11 প্রকল্প অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 কন্যার স্থাবর অস্থাবর সম্পদের হিসেব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 21 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে বলেছে দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী ও 2 সন্তানের সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সবিতা চিরানের সহায়তায় আহমদ বাবুর রিপোর্ট। গেল 22 এপ্রিল বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই পরিপ্রেক্ষিতে গেল 23 মে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন আদালত। পরে 26 মে বেনজির ও তার পরিবারের 119টি জমির দলিল, 23 কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। সব মিলিয়ে 627 বিঘা জমি কুড়ক করা হয়। মঙ্গলবার 21 কর্মদিবসের মধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদকের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির ব্যবস্থা রয়েছে বলে জানান দুদক সচিব। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিসান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজির, তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী 2 সন্তানের বিরুদ্ধে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। এদিকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 130 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। গত 18 মার্চ আদালত এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও প্রত্যাহারের দাবিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শিক্ষকরা। ক্লাস, পরীক্ষা সহ অন্য জরুরি কাজ করতে না পেরে ভোগান্তিতে শিক্ষার্থীরা। দ্রুত সমাধানের আহ্বান তাদের। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম। শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ। পরীক্ষার নতুন তারিখ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা।
আমরা প্রথম বর্ষে করোনার কারণে প্রায় 1 থেকে 1.5 বছর পিছিয়ে গেছি। এখন আবার আমাদের ফাইনাল পরীক্ষা ছিল, তো সেখানে হচ্ছে স্যারদের কর্মবিরতির কারণে পরীক্ষা আবার পিছিয়ে গেল। ঈদের পরে তো ছুটি ছিল অনেক দিন, 2 তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস করার কথা, কিন্তু ওই যে টিচাররা আন্দোলন করার কারণে আমাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সংশয়ে আছি যে কবে আমাদের পরীক্ষা আর কি হবে। ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত এই 1 তারিখে, তারপর এখন পিছিয়ে গেছে। দুপুরে কলাভবনের সামনে অবস্থান নিয়ে প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানের কথা জানান শিক্ষকরা। 13ই মার্চ কি কারণে, এটি তো 4টি যে স্কিম ছিল সেই ধারা থেকে বের করে এনে কেন 13ই মার্চ অকস্মাৎ এমন একটি বৈষম্যমূলক করা হল। ছাত্ররা যেভাবে আমাদের নিয়ে কথা বলছে এটাও যেমন একটু দুঃখজনক, কারণ এটা আসলে আমরা যারা এক্সিস্টিং আছি তাদের জন্য না, যারা নতুন প্রজন্ম, মেধাবী প্রজন্ম। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। কারণ আমাদের মেধাবীদেরকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয়, তাহলে এই দেশের কে ধারক হবে, বাহক হবে, ভবিষ্যতে কারা থাকবে এই দেশে। দাবি আদায়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ব্যবস্থায় যেন মেধাবী শিক্ষার্থীরা না আসেন এবং এর যেই ভয়ঙ্কর ফলাফল, সেই ফলাফল হয়তো আমরা 15-20 বছর পরে আমরা দেখতে পারবো, সেই অবস্থা যেন না আসে, সেই কারণেই কিন্তু আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন। মনে করি যে সরকার আমাদের এই যে 3 দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব, এমনকি আমাদের যে শিক্ষার্থীদের যে চরম ক্ষতি হচ্ছে সেটা আমরা কিন্তু বিশেষ ক্লাস নিয়ে পূর্বে আমরা যেমন করেছি আমরা ভবিষ্যতেও। কর্মবিরতি চলছে জাহাঙ্গীরনগর, গাজীপুর, বরিশাল, কুষ্টিয়া, নোয়াখালী, টাঙ্গাইল, সিলেট বিশ্ববিদ্যালয়েও। গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এই আন্দোলনের অন্য দুটি দাবি হচ্ছে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বড় ধরনের বন্যার আশঙ্কা করে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ এবং 3 ফসলি জমি রক্ষা সহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন নির্দেশনাও দেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে হচ্ছে ভারী বৃষ্টি। সিলেট অঞ্চলের বন্যা ভোগাচ্ছে লাখো বানভাসীকে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতিতে আগামী আগস্ট নাগাদ দেশে বড় বন্যা হতে পারে বলে শঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকে এজন্য আগাম প্রস্তুতির নানা নির্দেশনাও দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, অর্থবছরের শুরুতে জুলাই আগস্টে প্রচুর বৃষ্টিপাত হয় নতুন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয় না, তাই সেই সময় প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর, এই সময়ে কোনো কাজ করা সম্ভব হয় না, মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। তাই তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। তবে অর্থবছরের মেয়াদ পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। এটা চেঞ্জ করা যায় না, অনেকবারই আলোচনা হয়েছে, আমার জানা মতে অনেকবারই আলোচনা হয়েছে। আমরা ক্যালেন্ডার ইয়ারের চেতে এই যে জুন টু জুলাই এটাই এই দেশে গ্রহণ করে, পার্শ্ববর্তী দেশে অন্যরকম একটু 1-2 মাসের ডিফারেন্স আছে, আমাদের এইটাই আর কি। চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঝলে সিলেট সহ উত্তরাঞ্চলের 3য় দফার বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসে বন্ধ খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন 8 শতাধিক পর্যটক। সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ 3 জন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন করে পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ।
তৃতীয় দফায় বন্যায় দুর্ভোগ বেড়েছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জে পানিবন্দী 7 লাখ বানভাসীর। গত রাত থেকে যে ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, খুব বেশি দেখা যায় পানি বাড়তেছে। কানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী মানুষ যারা তারা আতঙ্কে রয়েছেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীতে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে মা শিশুসহ নিখোঁজ 3 জন। আমরা ডুবুরি কল নিয়ে চেষ্টা করিতেছি যে আমরা উদ্ধার তৎপরতা চালাইছি। মুহুরী নদীর বেড়ি বাঁধ ধসে পানি ঢুকেছে ফেনীর ফুলগাজীতে। প্লাবিত 4 গ্রাম, পানিবন্দী 20,000 মানুষ। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে পানিবন্দী কমপক্ষে 30 গ্রাম। ঢলের পানি ঢুকছে শহরের প্রধান বাজারসহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে। গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বেড়েছে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীসহ সব নদীর পানিও। বেলকা, হরিপুর, লখিয়ারপাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামার, পোড়ার চর সহ 15টি চরে পানি উঠেছে। কুড়িগ্রামের নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। পানি এসে গরু বছর কোথায় আই এই আবদা থাকছি, খাবার নাই। টানা বর্ষণে চেঙ্গি, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ির আলুটিলা সড়কে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার কারণে আমাদের দেখেন বতুলা এলাকায় আমরা অফিসেও যাইতে পারতেছি না, কাজেও যাইতে পারতেছি না, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারতেছে না। বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের টিচাররা আমাদের স্কুলে পানি বেড়ে গেছে, রাস্তায়ও অনেক পানি বেড়েছে, সেজন্য আমাদেরকে টিচাররা আজকে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। প্রশাসনের নির্দেশনায় আশ্রয় কেন্দ্রে চলে গেছেন পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। উজানের পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইহাট সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন 8 শতাধিক পর্যটক। রত্না জামান, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের আস্তানা থেকে পালিয়ে গেল জঙ্গিরা। 3 বোমা নিষ্ক্রিয়। ঢাকায় হামলার পরিকল্পনা ছিল বলছে পুলিশ। নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরপা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে শক্তিশালী 3টি বোমা নিষ্ক্রিয় করেছে ডিএমপির অ্যান্টি টেররিজম ইউনিট। তবে অভিযানে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কাউকে আটক করা হয়নি। অভিযানের আগেই পালিয়ে যায় জঙ্গিরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার সকাল 10:30 থেকে বরপা এলাকার 4তলা ভবনটি ঘিরে রাখে ডিএমপির অ্যান্টি টেররিজম ইউনিট। এরপরই পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের সরিয়ে নেয়। দুপুর 1:30টার দিকে অভিযান শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এ সময় ভবনের 3 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শক্তিশালী 3টি বোমা। 3.5 ঘন্টার অভিযানে একে একে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় বোমাগুলো। জাকির নামে বিল্ডিং এর মধ্যে 3 তলা 4 তলা বললাম নাকি জঙ্গি থাকে, তাই অভিযানের পর দেখলাম 3টা বোম ফুটলো। রুম তো টালা মারা, পরে ওনারা এগুলা দেখছে, রুম পাইছে, ভাঙি বোম পাইছে 3টা, এরপরে 3টা বোম বাস্ট করছে। অভিযান শেষে ডিএমপির অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ধ্বংস করা বোমাগুলো আইইডি বা আইডি বোমা। এগুলো অন্য কোথাও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। ঢাকায় হামলারও পরিকল্পনা ছিল তাদের। এখানে 2 জন সদস্য অবস্থান করত সার্বক্ষণিকভাবে। তারা 2 জনই নেত্রকোনার যে ডেনটা রয়েছে সেখানকার সাথে খুবই উৎপতভাবে জড়িত ছিল এবং তার মধ্যে একজন সেখানকার প্রশিক্ষক। সেখানে জঙ্গি সদস্যদেরকে নতুন জঙ্গি সদস্যদেরকে যে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে, বিশেষ করে আইডি রিলেটেড ব্যাপার এবং আইটি রিলেটেড ব্যাপারগুলো তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে। বাড়িতে থাকা আনসার আল ইসলামের সদস্যরা অভিযানের আগেই পালিয়ে যায়। নেত্রকোনা ও কক্সবাজার থেকে গ্রেফতার জঙ্গি সদস্যদের দেয়া তথ্যে বাড়িটি শনাক্ত করা হয় বলেও জানান পুলিশ সুপার। অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পারপাসে বা ফার্দার অপারেশনাল কাজে লাগবে, আমরা সেগুলো পেয়েছি। সমর ইসলাম, 21 টেলিভিশন।
13 বছর পর সাভারের সাবেক এমপি শামসুদ্দোহার স্ত্রী সেলিমা খানের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নিহতের মেয়ের যোগসাজশে এই নৃশংস হত্যা সংগঠিত হয়েছিল বলে জানিয়েছে পিবিআই। নিহতের শয়নকক্ষে ইলেকট্রিক সুইচ বোর্ডে ক্লু থেকে আসল খুনিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পিবিআই। মোহাম্মদ কবিরের রিপোর্ট। 2011 সালের 14 জুন সকালে নিজ বাসায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসের। হত্যার রহস্য পুলিশের একাধিক ইউনিট তদন্ত করে কোনো সুরাহা না করতে পারায় আদালতে পিবিআইয়ের সহযোগিতা চান বাদীপক্ষ। 2024-এর 16 ফেব্রুয়ারি পিবিআই এই মামলার তদন্তে নেমে নানান দিক পর্যালোচনা শুরু করে। হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার জানান, ভাঙ্গা ইলেকট্রিক সুইচ বোর্ডের ক্লু থেকেই আসামি চিহ্নিত করা হয়েছে। যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটা ছিল সুইচ বোর্ড ভাঙা এবং 2টা তার বার করা। নিহতের মেয়ের সাথে ইলেকট্রিশিয়ান সুবলের পরকীয়ার কারণেই এই হত্যাকাণ্ড বলেও জানান তিনি। এই শামীমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পিবিআই। শামীমা খান মজলিসকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেনজির মতিউরকে স্ত্রী সন্তানদের সম্পদের হিসেব চেয়ে দুদকের নোটিশ, শামসুদ্দোহার বিরুদ্ধে চার্জশিট। দ্বিতীয় দিনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 11 প্রকল্প অনুমোদন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।